আমরা লিটারেচার নিয়ে পড়ার সময় বা পড়াশোনা যখন আমার চলছে তখন আমরা অনেক কবিতা পড়তে হয়, কবিতা পড়ি, নাটক পড়ি, নোভেল উপন্যাস পড়ি, বা ইন নর্মাল সেন্স আমরা ফিল্মও দেখি, রাইট? তো এই ফিল্ম দেখার সময় ফিল্মগুলো কোনোটা রোমান্টিক হয় যেখানে প্রেমের কাহিনী বা ইত্যাদি ব্যাপারগুলো থাকে, যেখানে কোনো জীবনের স্ট্রাগল থাকে, জীবনে অনেক গরিব থেকে একটা স্ট্রাগল করে এসে একটা ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করছে, এরকম আমরা সিনেমা দেখি। বা কোনো একটা দুঃখের দিকে কোনো একটা সুখের দিকে এইরকম যাত্রা, এরকম আমরা বিভিন্ন সিনেমা, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের সিনেমা দেখি, তাই তো? অর্থাৎ ব্যাপারটা হয় সিনেমা, কিন্তু তার টপিক, তার বিষয়বস্তু, প্লট ইত্যাদি ব্যাপারগুলো, ঘটনা বলি যেগুলো হয়, ইভেন্ট, সেগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, কিন্তু ব্যাপারটা হয় গিয়ে সিনেমাই ফাইনালি। সেই রকম ভাবেই আমরা পোয়েমের ক্ষেত্রে আমরা দেখতে পাই কোনোটা সনেট কিন্তু পোয়েম, কোনোটা আবার এলিজি, কোনোটা ব্যালাড কিন্তু পোয়েম, রাইট? সো পোয়েমেরও বিভিন্ন টাইপস, ধরন দেখতে পাই, তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে, তার প্রকাশের ভঙ্গির ওপর নির্ভর করে। ঠিক সেই রকম ভাবে অ্যালিগরি একটা কোনো যে কোনো একটা ন্যারেটিভ হতে পারে, সেটা আমাদের পোয়েম হতে পারে, কোনো একটা নোভেল হতে পারে, কোনো একটা ড্রামা হতে পারে। তো সেই ড্রামার বিষয়বস্তুটা কি, তার মানেটা আমি কিভাবে গ্রহণ করছি, তার মানেটা ঠিক কোন দিকে আমাকে উদ্দেশ্য করে বোঝানোর চেষ্টা করছে ওই পার্টিকুলার একটা লিটারেচার রাইটিংটা, সেটা নোভেল হতে পারে, পোয়েম হতে পারে, যে কোনো একটা লিটারেচার পিস অফ রাইটিং হতে পারে। তো সেটা হচ্ছে কি অ্যালিগরি। অ্যালিগরি একটা পার্টিকুলার জনরা বলেও আমরা বলতে পারি এখানে। যেমন, তো তাহলে অ্যালিগরি ব্যাপারটা কি হচ্ছে এখানে? তো অ্যালিগরি ওই যে একটা ন্যারেটিভ আমরা পড়লাম, সেটা একটা ড্রামা হোক, ঠিক আছে? বা সেটা আমাদের পোয়েম হোক, সেটা পড়তে পড়তে আমার যখন মনে হচ্ছে আচ্ছা এই ব্যাপার এই ঘটেছে। কিন্তু পড়ে আমার মনে হলো ঠিক মানেটা এইরকম হলেও ওই রকম মানেটাও তো হতে পারে। ওরকম মানেটা কেন হবে না? তো অর্থাৎ যেখানে আমরা একটা দুটোর মানে ডবল মিনিং, যেটা আমরা বন্ধু বান্ধবদের সাথে প্রায় করে থাকি বা বলে থাকি বন্ধু বান্ধবদের সাথে, তো সেই ডবল মিনিং ব্যাপারটা এই আহ, যে আমরা টাইপের মধ্যে পাই, সেটা হচ্ছে গিয়ে লিটারেচারের ভাষায়, লিটারি টার্মস এর ভাষায় আমরা বলে থাকি অ্যালিগরি, রাইট? ফর এক্সাম্পল আমরা যখন যদি একটা সিনেমা দেখি, ফর এক্সাম্পল থ্রি ইডিয়টস সিনেমাটা যদি আমরা দেখি, যদিও পার্টিকুলারলি এটা ক্যালিগরি বলা যাবে না হয়তো, কিন্তু যদি আমরা দেখি, প্রথমত আমরা তার উপর লেভেল দেখতে পাবো স্টুডেন্ট লাইফ, স্ট্রাগল ইত্যাদি, কিন্তু আবার কোনো দিকে একটা আমাদের মনে হয় যে এটা একটা টন্ট, মক বা একটা মিরার দেখানোর চেষ্টা করা হচ্ছে টু আওয়ার এডুকেশন সিস্টেম, টু আওয়ার সোসাইটি, টু আওয়ার সিস্টেম। তো এরকম ডবল মানি যদি আমরা পাই, সেরকম যে ব্যাপারটাকে আমরা অ্যালিগরি বলে থাকি। তো এটাই হচ্ছে অ্যালিগরি। সো লেটস স্টার্ট আমাদের নোটসে আমরা কি বলেছি এবং এটা পার্টিকুলার কি টপিকের ওপর ডিসকাশন। তো আমি কোশ্চেন পেপার অ্যানালাইজ করার সময় যেটা দেখেছি যে এই টপিকটার ওপর বেশ কয়েকবার কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, এবং এই ইয়ার নয় এই বছর, এই ইয়ার তো নয় নেক্সট ইয়ার, এরকম একটা ব্যাপারে মানে বারবার কোশ্চেনটা কিন্তু ঘুরে ফিরে এসেছে। সো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আ টপিক অফ ডিসকাশন। ওকে, তো এই নোটসটা পার্টিকুলারলি একটা মেহনত করে মানে পরিশ্রম করে বানানো এনিওয়ে, তো একটা নোটসের আকারে, এবং কিছু কিছু কিওয়ার্ডস বা কি লাইনস এর আমি আন্ডারলাইন করে দিয়েছি যেগুলো খুব ইম্পর্টেন্ট। যদি তুমি নিজে থেকে লিখতে চাও, এই কি পয়েন্টগুলো মাথায় রেখে লিখলেও লিখতে পারবে। আদারওয়াইজ ইউ ক্যান রোট ইট, মার্ক ইট আপ, মুখস্থ করে নিতেও পারো। আচ্ছা, এই যে ট্রান্সলেশনটা দেওয়া আছে এটা কিন্তু লাইন বাই লাইন ট্রান্সলেশন নয়, ইটস জাস্ট an AI translation. Anyway, দেন বেসিস যে পয়েন্ট উইথ রেফারেন্স টু দ্য পার্টিকুলার নোট, যেগুলো আমাদের মনে রাখা খুবই খুবই দরকার, সেগুলো এখানে একটা ব্রিফ ডিসকাশন করে দেওয়া আছে। ওয়ার্ডস নোটস তোমরা রেফার করতে পারো ইফ ইউ আর লার্নিং বাই ইয়োরসেলফ, অ্যান্ড আদার কিছু রেফারেন্স যেগুলো এই পার্টিকুলার নোটসের অন্তর্ভুক্ত নয়, বাট অবভিয়াসলি দ্য পার্ট অফ দ্য জনরা, পার্টস অফ দ্য ক্যাটাগরি। ওকে, আর বেশ কিছু পাস্ট নোটসের একটু রেফারেন্স আছে, যাতে করে আমরা ব্যাপারটাকে আবার রিকল করতে পারি এবং ভালো করে ব্যাপারটা মনে রাখতে পারি, রাইট? সো লেটস গেট স্টার্টেড। যদি তোমার এই নোটটা লাগে, ইউ ক্যান জয়েন my telegram channel, or my whatsapp number is also given there. You can message me if you have any query. So let's start our topic of the day,
দ্যাট ইজ অ্যালিগরি ইন মিডল ইংলিশ লিটারেচার। নাও অ্যালিগরি মানেটাতে যাওয়ার আগে মিডল ইংলিশটা নিয়ে একটু বলি। তো আমরা যখন ইংরেজি পড়ছি, ইংরেজি পার্টিকুলারলি সাহিত্য নিয়ে পড়ছি, তো ইংরেজি সাহিত্যের যে একটা শুরু হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের মনে করা আছে 450 যে খ্রিস্টাব্দ, সেটা থেকে আমাদের টুডে যে আজকের দিন পর্যন্ত এই যে আমাদের জার্নিটা, তো এই যে একটা বিশাল টাইম পিরিয়ড, কি এটা কিন্তু এটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। একটা টাইম পিরিয়ডে এইভাবে ভাগ করা হয়েছে। যেমন আমরা ইতিহাস পড়াশোনা করেছি প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সেই রকম ভাবেই ইংলিশ লিটারেচার সেটাকেও ভাগ করা হয়েছে, এবং তার মধ্যে মিডিল এজ বলে একটা এজ রয়েছে, যেটা পার্টিকুলারলি আমাদের শুরু হয় ইউ ক্যান সে 1066 একটা ব্যাটেল হয়েছিল, যেটা আমরা বিগত নোটসে ডিসকাস করেছি। তুমি সেটা সেখানে রেফার করতে পারো, যেখানে স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করেছি, নরম্যান ইংলিশ, নরম্যান ইনফ্লুয়েন্স নিয়ে আলোচনা করেছি। তো এই 1066 থেকে 1500 1500 শতাব্দী, মানে 1064 থেকে 1500 অব্দি যে আমরা টাইম পিরিয়ডটা পাচ্ছি, এই টাইম পিরিয়ডের মধ্যে আমরা মিডল ইংলিশ যেটা দেখতে পাচ্ছি, সেটা উদ্ভব, ইমার্জেন্স, তার প্রভাব, সেই ইংলিশ ইউজ করে, পার্টিকুলার ওই সময়ের ইংলিশটা ইউজ করে যে লিটারেচার লেখা হয়েছে, যে রাইটিংস গুলো লেখা হয়েছে, সেটাই আমাদের মিডল ইংলিশ লিটারেচারের মধ্যে আসছে। এবং তার মধ্যে যে অ্যালিগোরিক্যাল রাইটিং, সেগুলোই আমাদের এই টপিক অফ ডিসকাশন হিয়ার। ওকে, সো আই হোপ দিস থিং ইজ ক্লিয়ার নাও। সো লেটস অ্যালিগরি কি, এবং সেটা মিডল ইংলিশ লিটারেচারে কতটা, কোন দিকে, কিভাবে, কোথায় কোথায় আমরা দেখতে পাই, দেখতে পাবো, দেখতে পেয়েছি, সেটাই প্রথম। সো লেটস ডিসকাস। সো অ্যালিগরি, let's start it. Okay. Are descriptive or narrative literary work in which the character, objects, and actions represents ideas or concepts that are not contained within the text itself is called allegory. So মানেটা কি হলো, যে একটা ডেসক্রিপটিভ হবে, অ্যালিগরি একটা ডেসক্রিপটিভ মানে একটা বিস্তৃত একটা আলোচনা হবে, ঠিক আছে, যেখানে ক্যারেক্টার, অবজেক্ট, অ্যাকশন, এই যে ব্যাপারগুলো থাকে, এইগুলো ওই মানে কনসেপ্ট গুলো, ঠিক আছে, মানে কি হবে না, টেক্সটে থাকবে না, কিছু একটা উজ্জ্ব ব্যাপারটা আন্ডারস্টুড বলে বা ব্যাপারে এইভাবে থাকবে, আন্ডারস্টুড থাকবে। তো সেটাকে আমরা অ্যালিগরি বলছি। সো অ্যালিগরি ব্যাপারটা হচ্ছে কি, যেখানে ক্যারেক্টার, অবজেক্ট, অ্যাকশন গুলো আন্ডারস্টুড, আইডিয়াস আন্ডারস্টুড হিসেবে থাকবে, নট ক্লিয়ারলি এক্সপ্লেইন, বাট তোমাকে বুঝে নিতে হবে, বা পড়াকালীন সময় তোমাকে সেটা ভেবে নিতে হবে, রাইট? হিয়ার লিটারারি স্টোরি কনস্ট্যান্টলি মিরর আর ডিপার লেভেল অফ মিনিং, একটা মানে সেটা অত্যন্ত গভীরে একটা থাকে, যেটা আমরা পড়ছি তারও ভেতরে একটা মানে দেওয়া থাকে, কিন্তু সেটা থাকবে উচ্চ হিসেবে, রাইট? পার্সনিফিকেশন আমরা জানি, বা যদি আমরা ফিগার অফ স্পিচ করে থাকি, পার্সনিফিকেশন হচ্ছে কি, কিছু বস্তু যাকে আমরা, যেটা কিন্তু নন লিভিং, কিন্তু আমরা বলছি এটা লিভিং হিসেবে, ঠিক আছে? যেমন সানস আই, অবভিয়াসলি সানস আই মানে সূর্য, ঠিক আছে, বা হেভেন সাই, যেটাকে আমরা একটা বলে সানস আই না, হেভেন সাই। তো হেভেন মানে, তো সেখানে কোনো আই টাই আছে বলে আমাদের জানা নেই, মানে সেভেন বলে যদি আমরা স্বর্গকেও ধরে নিই, সেখানে তো কোনো আর নেই, আই নেই, ঠিক আছে। কিন্তু এই যে সূর্য, সূর্য যেমন সে মানুষের যেমন দেখে, সেরকম ভাবে তার আলো এমন চারিদিকে ছড়িয়ে পড়েছে যে সেরকম সে আমাদেরকে দেখছে, তার ওই আলোর মধ্য দিয়ে, আলোর মাধ্যমে। তো সেখানে সূর্যকে পার্সনিফাই করে দেওয়া হলো, সেই ঠিক সেরকম ভাবে এখানে ক্যারেক্টার্স গুলো থাকবে, সেখানে অ্যাবস্ট্রাক্ট কিছু থাকবে, যেমন মোরালিটি। মোরালিটি একটা অ্যাবস্ট্রাক্ট আর কি, রাইট? তো তার কোনো প্রাণ নেই, তো সে একটা ক্যারেক্টার হিসেবে, একটা চরিত্র হিসেবে রোল প্লে করছে, ঠিক আছে। ভাইস, ইভিল, এইগুলো একটা ক্যারেক্টার হিসেবে রোল প্লে করছে, যারা অ্যাকচুয়ালি মানুষের মতো না, ঠিক আছে, কিন্তু একটা মানুষের মতন হিসেবে অ্যাক্ট করছে, কাজ করছে। ওকে, তো এগুলো আমরা প্রচুর পরিমাণে পাই। অ্যাবস্ট্রাক্ট মিনিং থাকে, কি থাকে? অ্যাবস্ট্রাক্ট মিনিং মানে, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে কি, যা আমরা স্পর্শ করতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। যেমন দুঃখ আমরা অনুভব করব, সুখ অনুভব করব, তো এগুলো অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্ট মানে একটা থাকবে ওই রাইটিংটার মধ্যে, ঠিক আছে। তো আমরা কি কি পেলাম? ক্যারেক্টার গুলো, আইডিয়াস গুলো, ঠিক আছে, ওই যেগুলো প্রেজেন্ট করা হবে সেগুলো উচ্চ থাকবে, আন্ডারস্টুড থাকবে, যেখানে একটা ডিপার লেভেল অফ মিনিং থাকবে, যেখানে পার্সনিফিকেশন থাকবে, যেখানে অ্যাবস্ট্রাক্ট লেভেল অফ মিনিং থাকবে, রাইট? ওকে, তো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে অ্যালিগরি। নাও একজন ক্রিটিক, তার যে
রাইটিং দ্য অ্যালিগরি অফ লাভ, এই বইটিতে তিনি বলেছেন যে মিডিয়াভেল যে পিপলরা ছিল তারা অ্যাকচুয়ালি ভাবনাটাই তাদের এরকমই ছিল যে তারা অ্যালিগরিক্যাল টার্মস, অ্যালিগরিক্যাল ভাবনা চিন্তা, দু লেভেলের মিনিং রেখে তারা ভাবনা চিন্তা রাখতো। তো সেই জন্যই তাদের রাইটিং এর মধ্যে এইভাবে আমরা তার রিফ্লেকশন দেখতে পেয়েছি। তো সেটাই তিনি বলছেন। অ্যান্ড আওয়ার ক্রিটিক ইজ সিএস লুইস, ওয়ান অফ দ্য একটা ইম্পর্টেন্ট ক্রিটিক্স, ইউ শুড রিমেম্বার দ্য নেম। Next, while this may be an exaggeration, it is undeniable that allegory was a popular literary form during European Middle Ages. তো অবভিয়াসলি সেই জন্য আমাদের পড়তে হচ্ছে, কারণ ইউরোপিয়ান মিডিল এজে পার্টিকুলারলি ইংলিশ লিটারেচার একটা বেশ ডমিনেটেড ভাবে তারা রুল করেছে বলতে পারি রাইটিংস লিটারেচার লেখার ক্ষেত্রে। তো সেই জন্য আমাদেরকে পড়তে হচ্ছে। এনে লেটস মুভ টু দ্য নেক্সট প্যারা, এবং এই প্যারাতে আমরা বিশেষ কিছু পার্টিকুলার ইম্পর্টেন্ট রাইটিংস এর সম্পর্কে জানবো। মিডিয়েভাল পোয়েমস like Pearl, Purity, Patience, Sir Gawain and the Green Knight are written in West Midland dialect, যেটা আমাদের পরবর্তীকালে ইংলিশ ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত হয়েছিল। ওয়েস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট অর ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট, আমাকে কমেন্ট করে জানাবে। ইট ইজ নট ওয়েস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট অ্যাকচুয়ালি। এনিওয়ে, তো এই ওয়েস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট মানে ইংল্যান্ডকে যদি আমরা একটা এইভাবে দ্বীপ হিসেবে ধরি, তো ওয়েস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট এই দিকে একটা ডায়ালেক্ট প্রচলিত ছিল। তো সেখানে যে কথ্য ভাষা, চলিত ভাষায় তারা কথাবার্তা বলতো, সেই ল্যাঙ্গুয়েজে এটা লেখা। আর ইংলিশ বর্তমান যেটা, সেটা অ্যাকচুয়ালি ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট, যেটা বর্তমান ইংলিশে রূপান্তরিত হচ্ছে, স্ট্যান্ডার্ড ইংলিশে। Anyway, the first three are religious poems, among which Pearl is considered both an elegy on the poet's deceased little daughter and also an allegory of Christian faith. So Pearl is one of the most important poem of these three poems. যে তিনটে পোয়েম আমরা দেখতে পাচ্ছি, এই তিনটে পোয়েমের মধ্যে পার্ল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এখানে যে পার্ল কবিতা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন পিতা যে তার খুবই ছোট্ট ফুটফুটে মেয়েকে হারিয়ে ফেলেছে, এবং তার যে বিলাপ সেটা এখানে রয়েছে। আর তার ফলে একটা যে খ্রিস্টান একটা টিচিং সেরমন, ওকে, সেটা এখানে প্রকাশ পেয়েছে। নেক্সট, Patience is common poem of purity, companion poem of purity, and is homily on the virtues of patience. ওকে, তো পেশেন্স কি ব্যাপারটা, সেটাই ওই খ্রিস্টান একটা টিচিং, এটাই সেখানে রয়েছে। ওকে, নেক্সট রাইটিং স্যার গাওয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইট, এটা আমাদের আর্থারিয়ান যে লেজেন্ড হয়, আর্থার যে রিলেটেড স্টোরিজ, সেটার সঙ্গে রিলেটেড একটা স্টোরি। তো কনসিডার ওয়ান অফ দ্য বেস্ট অফ অল মিডল ইংলিশ অ্যালিগরিক রোম্যান্সেস। ঠিক আছে, রোম্যান্স মানে প্রেমের কাহিনী, ঠিক আছে, যে সেখানে অ্যাডভেঞ্চার রয়েছে, সেখানে অনেক বিভিন্ন ইভিল, সেই সবকে তার সঙ্গে যুদ্ধ লড়াই ইত্যাদি ব্যাপারগুলো রয়েছে। ওকে, মিস্ট্রি রয়েছে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ লিটারেচার, স্যার গাওয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইট। ওকে, so these were the things of medieval literature. Next, it is considered to be one of the finest Arthurian romances in English. ঠিক আছে, আচ্ছা, আর্থারিয়ান রোম্যান্স যেটা বললাম, ওই কিং আর্থার তার রিলেটেড এই রাইটিং। আচ্ছা, এখানে স্যার গাওয়েন কে ছিল? তাহলে স্যার গাওয়েন অ্যাকচুয়ালি ছিল কিং আর্থারের যে নেফিউ, সে ছিল স্যার গাওয়েন। তো তার রিলেটেড একটা কাহিনী, এইটা আমাদের কাছে অ্যালিগরি হিসেবে, আমাদের কাছে লিটারেচার, ইংলিশ লিটারেচারের পার্ট হিসেবে আমাদের কাছে রয়েছে। ওকে, নেক্সট, among all the alliterative poems concerned with social issues, the greatest perhaps is the vision of William concerning Pierce the Plowman, 1379. একটা মোস্ট ইম্পর্টেন্ট রাইটিং, ঠিক আছে, পিয়ার্স প্লাউম্যান। ওকে, it tells the story of a man who falls asleep in Malvern Hill, যে ওই একটা স্টোরি আমরা দেখতে পাবো যেখানে একজন মেলবোর্ন হিলে ঘুমিয়ে পড়ছে, এবং সে ঘুমিয়ে পড়ার ফলে কিছু স্বপ্ন দেখছে, সেখানে সে কিছু টিচিংস পাচ্ছে, কিছু ক্যারেক্টারের সঙ্গে মিশছে বা জানছে ডু ওয়েল, ডু বেটার, ডু বেস্ট, মানে ভালো করো আর ভালো হও ইত্যাদি, এই যে তিনটে ক্যারেক্টার। তাহলে এখানে এইগুলো ডু ওয়েল একটা কিন্তু ভার্ব অ্যাকচুয়ালি, কিন্তু ডু ওয়েল মানে ভালো করো, এই নিজে একটা ক্যারেক্টার হিসেবে রোল প্লে করছে। তো এটাই একটা পার্সোনালিটি হয়ে গেল। তো এইরকম ভাবে রয়েছে আমাদের ইংলিশ লিটারেচারে যে পার্সোনিফিকেশনস ইন অ্যালিগরি রাইটিংস। ওকে, নেক্সট, popular allegorical forms was the dream vision. তো ড্রিম ভিশন এক ধরনের allegorical writing, যেখানে কি হয়, narrator drifts off to sleep and had mysterious dream filled with personified abstraction, মানে characters. ওকে, তো একটা ক্যারেক্টার ড্রিম ভিশন কি, ওই যেটা আমরা পড়লাম পিয়ার্স প্লাউম্যান, ওখানেও আমরা
যেমনটা দেখলাম একজন ক্যারেক্টার ঘুমিয়ে পড়ছে এবং সে স্বপ্ন দেখছে এবং সে স্বপ্নের মধ্যে বিভিন্ন যে কারোর সঙ্গে মিশছে এবং সেই কাহিনী স্বপ্নের মাধ্যমে সে বর্ণনা করছে তার রাইটিংসে। ঠিক একই রকম ভাবে চসার পার্লামেন্ট পজ, ওকে, গাওয়ার্স ক্লামেন্টিস ফ্রেঞ্চ একটা রাইটিং আছে, রোমান ডি লা রোজ। তো এই যে কয়েকটা আমাদের কাছে ড্রিম ভিশন রাইটিং রয়েছে। ওকে, পার্লামেন্ট ফাউলসে আমরা দেখতে পাই যে একটা গার্ডেনে ইগলস, তিনজন পাওয়ারফুল ইগলস, একটা ওমেন, শাইনিং ওমেন, ওকে, যে কে তাকে লাভ করবে, তার অ্যাটেনশন লাভ করবে সেটা নিয়ে একটা বিবৃতি, বক্তৃতা, দ্বন্দ্ব, প্রতিযোগিতা সেটা। আচ্ছা, গাওয়ারের ভক্স ক্লামেন্টিসে আমরা পাবো সোশ্যাল যে স্ট্রাকচার, মানে সোশ্যাল তৎকালীন সমাজে কি হচ্ছে, সমাজের উঁচু নিচু ক্লার্জি ইত্যাদি লেভেলে আমরা কি দেখতে পাচ্ছি। তো এটাই ব্যাপারটা রয়েছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি কি যে অ্যালিগোরিক্যালি আমাদের রোম্যান্স, যে এলিজি হতে পারে, সেখানে রোম্যান্স থাকতে পারে, সেখানে কিছু ড্রিম ভিশন থাকতে পারে। ঠিক আছে, নেক্সট, দ্য লেট মিডিয়েভাল মোরালিটি প্লে অন করা। ঠিক আছে, অর্থাৎ এবার প্লে, অ্যালিগোরিক্যাল প্লেও হতে পারে। সেরকম একটা প্লে হচ্ছে গিয়ে এভরিম্যান। এভরিম্যান এর কোনো রাইটার এখনো পর্যন্ত জানা যায়, মানে একটা যেহেতু মিডিয়েভাল তখন কেউ নামই বলতো না সেরকম ভাবে, তো ইট ইজ অ্যান ডিসপিউটেড অথরিটি। ওকে, নেক্সট, সো এভরিম্যানই আমরা দেখতে পাচ্ছি যে এভরিম্যান রিপ্রেজেন্ট এভরিম্যান, অল দ্য কমন ম্যান। ঠিক আছে, যেখানে একটা অ্যালিগোরিক্যাল ক্যারেক্টার এক্সামাইনি তার ক্রিশ্চান সার্ভিস, অর্থাৎ সে জীবনে কিভাবে সে মানে হেভেন, স্বর্গকে লাভ করবে, পুণ্য পাপে, সেই সব নিয়ে আলোচনা এ রয়েছে এই প্লেটাতে, এভরিম্যান। ওকে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লে অফ দিস অ্যালিগোরিক্যাল medieval narratives. Okay, next, alliterative revival. A treatise of good sort refrain betwixt winner and waster. So এটা একটা পোয়েম, অ্যালিগোরিক্যাল রিভাইভাল, মানে এমন একটা সময় হয়েছিল যেখানে আমরা দেখতে পেয়েছি যে অ্যালিগোরিক্যাল অনেকটা যেমন ডাউনফলের দিকে চলে গেছে, কেউ লিখছে না, কিন্তু আবার কিছুদিন পরে আমরা দেখতে পাচ্ছি কেউ লিখছে। ওই মিডিয়াভেল সময়টাতেই হয়েছে। আচ্ছা, এটা পার্টিকুলারলি হয়েছিল আমরা বলতে পারি যে চসারের আগে কিছু একটা হয়েছিল এবং চসারের পরে আবার এটা ফিরে ফিরে আসছে। ঠিক আছে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এই পোয়েমটাতে দেখতে পাচ্ছি ব্ল্যাক ডেথ, অর্থাৎ তৎকালীন সমাজে যে কন্টেম্পোরারি সোশ্যাল সিচুয়েশন কন্ডিশন যেগুলো ছিল। ঠিক আছে, যেখানে ব্ল্যাক ডেথ আমরা দেখতে পেয়েছি 1348-এ, তারপর পিজন রিভোল্ট আমরা দেখতে পেয়েছি 1381-এ, তারপর উইকলি লর্ডস মুভমেন্টস। ওকে, তো এইসব ব্যাপারগুলো এবং সেগুলোকে কিভাবে লোকে রিলিজিয়াস, সামাজিক, মানে ধার্মিক, রাজনৈতিক আর সামাজিক জীবনে কিভাবে রিফ্লেক্ট করছে, প্রভাব ফেলেছে, এই সব সম্পর্কে আমরা এখানে দেখতে পেয়েছি পার্টিকুলারলি এই পয়েন্টটা। ওকে, নেক্সট একটা আমরা রাইটিং পেয়েছি ম্যালোরিস মর্টি আর্থার। ঠিক আছে, মর্টেরি আর্থার আর দ্য ডেথ অফ দ্য আর্থার, যার মানেটা, তো মর্টি আর্থার একটা ল্যাটিন নেম। ওকে, তো এই ল্যাটিন নেমের যে মানেটা সেটা হচ্ছে গিয়ে ডেথ অফ দ্য আর্থার। তো এখানে আমরা দেখতে পেয়েছি কিং আর্থার এবং তার আর ফ্যামিলিয়ার যে রাউন্ড টেবিল, ঠিক আছে, তার যে ক্যারেক্টার্স ল্যান্সলট, মার্লিন, গুইনেভারা, তো এই সমস্ত রিলেটেড যে রাইটিং সেটাও অ্যালিগোরি হিসেবে আমাদের মিডিয়াভেল লিটারেচারে এক্সপ্রেস হয়েছে বা তুলে ধরা হয়েছে। রাইট, নেক্সট, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা একটা হচ্ছে ইটালিয়ান একটা ইনফ্লুয়েন্স, সেটা হচ্ছে ডিভাইন কমেডি বাই দান্তে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাইটিং অফ এনি কাইন্ড অফ ওয়ার্ল্ড লিটারেচার ইউ মে সে। তো এখানে যে একটা ইনফ্লুয়েন্স, এই যে ডিভাইন কমেডি যখন ট্রান্সলেটেড হয়ে যাচ্ছে, বা চসার যখন ডিভাইন কমেডি থেকে বা এর মাধ্যমে প্রভাবিত হচ্ছে, সেটাকে যখন আবার তিনি সেটাকে স্প্রেড করছে নিজের ভাষায়, নিজের দেশে গিয়ে, এবং তার পাশাপাশি আরো যারা সমসাময়িক রাইটার্স তারা যখন এগুলো থেকে ইনফ্লুয়েন্স হচ্ছে, তো তাদের রাইটিংস এর স্টাইলের মধ্যেও এই ডিভাইন কমেডির সাবজেক্ট ম্যাটার বা স্টাইল কিন্তু রিফ্লেক্ট হয়েছে। তো সেই জন্য এই ডিভাইন কমেডি একটা গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্স বা ইম্প্যাক্ট রেখে গিয়েছে ইংলিশ লিটারেচার অ্যালিগরিক্যাল রাইটিংস এর মধ্যে। আচ্ছা, এখানে আমরা দেখতে পেয়েছি দান্তে, মানে অথর স্পিকার হিমসেলফ, হেল হেল থেকে যাচ্ছেন, একটা জার্নি করছেন, পার্গেশিওরি থেকে হেভেন। ঠিক আছে, এই তো এই যে তার তিন যে জার্নি, তো সেই জার্নিটাকে কিন্তু ইনফার্নো মানে হেল, ওকে, পার্গেশিও মানে খ্রিস্টান লাইফ, এবং গড প্যারাডিস, মানে এইভাবে চিন্তা করে তিনি মানে নরক থেকে স্বর্গের দিকে যাচ্ছেন ব্যাপারটা। ঠিক আছে, এবং সেখানে বিভিন্ন পোয়েটস এর সঙ্গে মিলামেশা করছেন, পরিচিত হচ্ছেন, জানছেন তার পূর্ববর্তী পোয়েটদের সঙ্গে। তো সেটাই এখানে ডিসকাশন করা রয়েছে। ওকে, so this was the thing basically.
আমাদের এই রাইটিংসটার নোটসটার মধ্যে আমরা পেলাম, যেখানে অ্যালিগরি কি এবং অ্যালিগরিক্যাল যেসব বিভিন্ন রাইটিংস রয়েছে এবং তাদের শর্ট ডিসকাশন। সো দিস ইজ দ্য নোট। এই নোটটা পড়লে আমি মনে করি এনাফ। তো যারা নিজে থেকে লিখতে চাও, আমি তো সাজেস্ট করবো তোমরা নিজে থেকে রাইটিংস লেখো, নোটস লেখো, শেখো, ভবিষ্যতে প্রচুর প্রচুর কাজে দেবে। তো সেই জন্য রাইটিংসের নোটের স্ট্রাকচার দেখবে, কিভাবে নোটস লেখা হচ্ছে, সেখানে কি কি রাখা হচ্ছে, পয়েন্টস কি কি দেওয়া হচ্ছে, কি পয়েন্টস কি, কিওয়ার্ডস কি, যেগুলো দিয়ে তুমি নিজে থেকে লিখতে পারবে, যেগুলোর সাহায্যে তুমি নোটসটাকে আরো ব্রিফলি, আরো ওয়াইডলি ডিসকাস করতে পারবে, সেগুলো একটু নোট করার চেষ্টা করো। যে ইন্ট্রোডাক্টরি পয়েন্টে কি দিচ্ছে, মিডল পয়েন্টে আমরা কি লিখছি, কনক্লুশনে আমরা কি লিখছি, এই ব্যাপারগুলো একটু মাথায় রেখো। ওকে, সো দ্যাটস ইট ফর দিস নোট। এবার তুমি এই যে যদি কিছু ডাউট থাকে, এগুলো তোমার রেফারেন্স হিসেবে প্রচুর কাজে লাগবে, মানে খুবই একদম পড়ে রাখা তো অবশ্যই দরকার। ঠিক আছে, তো দ্যাটস ইট। আর যদি তোমাদের কারো কোনো কোয়ারি থাকে, ইউ মে হোয়াটসঅ্যাপ অন দিস নাম্বার। I will be glad to help you if you have any query. সো ভিডিওটা কেমন লাগলো আর সেটা জানিও। আর যদি তোমরা নোটসটার পিডিএফ পেতে চাও, join the Telegram or you can message me on the WhatsApp number given. Thank you.